আমরা বলেছিলাম যে গ্রোথ মডেলগুলোর উদ্দেশ্য হচ্ছে কিভাবে বিভিন্ন দেশের পার ক্যাপিটা ইনকামের যে পার্থক্য সেটা ব্যাখ্যা করা যায় এবং ওভার টাইম কিভাবে এই পার্থক্যটা পরিবর্তন হয়। দুটো দেশের পার ক্যাপিটা জিডিপি ক্লোজলি চলে আসে, কাছাকাছি চলে আসে কিংবা ব্যবধান বেড়ে যায়, এটাকে ব্যাখ্যা করা হচ্ছে গ্রোথ মডেলগুলোর মূল উদ্দেশ্য। গ্রোথ মডেলগুলোর মধ্যে সলভ মডেল একটা সিম্পল মডেল, যার এক্সটেনশন আছে, এক্সটেনশন গুলো আমরা পরে দেখবো। কারণ সিম্পল মডেল থিওরি সেগুলো আমরা পরে দেখবো। বেসিক মডেল নিয়ে আলোচনা করছি। সলভ মডেলটা এখানে আমরা কিছু আলোচনা অলরেডি করেছি, যে আমরা মূলত অ্যাসাম্পশন গুলো সম্পর্কে আলোচনা করেছি। সলভ মডেলটা যে দাঁড় করাবো আমরা, বিশেষ করে এখান থেকে যে আমরা সলভ গ্রোথ ইকুয়েশনটা বের করবো, সেটা বের করার জন্য অ্যাসাম্পশন গুলো কি কি, অ্যাসাম্পশনের উপর বেস করে আমরা এই সলভ গ্রোথ মডেলটা দাঁড় করাবো। সেই অ্যাসাম্পশন গুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি। একটু যদি রিভিউ করি, সেই অ্যাসাম্পশন গুলোর মধ্যে আছে যেহেতু আউটপুট বা জিডিপি বা প্রোডাকশন কে আমরা ব্যাখ্যা করবো বা জিডিপি বোধকে আমরা ব্যাখ্যা করবো, সে কারণে এই জিডিপি বা আউটপুটটা কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা প্রোডাকশন ফাংশনের মাধ্যমে স্পেসিফাই করি। অর্থাৎ আমরা প্রথমে একটা প্রোডাকশন ফাংশন এসিউম করি সলভ মডেলের জন্য। এই প্রোডাকশন ফাংশনটাকে আমরা এসিউম করি যে এটা একটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল প্রোডাকশন ফাংশন। এর উদ্দেশ্য হলো যাতে করে আউটপুটকে আমরা পার ক্যাপিটা ফর্মে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে উদ্দেশ্য। কারণ আমরা জানি যে কনস্ট্যান্ট যে রিটার্নস টু স্কেল প্রোডাকশন ফাংশন, সেখানে উপকরণগুলোকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে, নির্দিষ্ট সংখ্যা দিয়ে, আউটপুটটাকে সেই নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমাদের যে প্রোডাকশন ফাংশন সেটা হলো যে আউটপুট ডিপেন্ডস অন ক্যাপিটাল এন্ড লেবার, দুটো বিষয়ের উপর নির্ভর করে। আমরা যদি ক্যাপিটাল এবং লেবারকে যদি আমরা লেবার দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো যে পার ক্যাপিটা আউটপুটটা পার ক্যাপিটা লেবার উপর নির্ভর করে। একটু যদি স্পেসিফাই করি, আমাদের প্রোডাকশন ফাংশনটা ছিল y ইকুয়াল টু ফাংশন অফ ক্যাপিটাল এন্ড লেবার বা লেবার ক্যাপিটাল, ক্যাপিটাল এন্ড লেবার, এই বিষয়টা আমরা আরেকটা বিষয় অন্তর্ভুক্ত করি যে দুটো দেশের মধ্যে যে গ্রোথের তারতম্য কমে আসবে বা বাড়বে সেটা দেখা করার জন্য এখানে একটা প্রোডাক্টিভিটিকে ইনক্লুড করি। প্রোডাক্টিভিটিকে আমরা এ দিয়ে ইন্ডিকেট করি। এই প্রোডাক্টিভিটিটা এই এল এর সাথে থাকতে পারে, তখন আমরা বলি যে লেবার অগমেন্টেড টেকনোলজি, অথবা কে এর সাথে থাকতে পারে, তখন আমরা বলি যে ক্যাপিটাল অগমেন্টেড টেকনোলজি, কিংবা এটা এফিশিয়েন্ট থাকে, এটাকে বলি আমরা যে হিগস নিউট্রাল নিউট্রাল টেকনোলজি। তো আমরা এখানে লেবারের সাথে আমরা টেকনোলজিকে যুক্ত করি। এই এক হচ্ছে আমাদের লেবার সাথে সংযুক্ত টেকনোলজি। আমরা এই প্রোডাকশন ফাংশন থেকে তিনটা উপকরণ আছে এখানে, দুটাকে তিনটা উপকরণ দিয়েছি আমরা, ক্যাপিটাল, লেবার এবং লেবার অগমেন্টেড টেকনোলজি। তো ক্যাপিটাল এবং লেবারকে আমরা টেকনোলজির সাথে ইনক্লুড করছি, একত্রিত করেছি। এটাকে অনেক সময় বলা হয় এই লেবারটাকে বলা হয় ইফেক্টিভ লেবার। ইফেক্টিভ লেবার আর এটাকে বলি আমরা র লেবার, যার মধ্যে কোনো ট্রেনিং বা স্কিল নাই। আজকে হচ্ছে ক্যাপিটাল লেবার। কনস্ট্যান্ট হচ্ছে স্কেল অ্যাসাম্পশন যে আমরা করেছি, সেটার উদ্দেশ্য হলো যে এই অ্যাসাম্পশনের কারণে আমরা যে কোনো উপকরণকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। আর যদি আমরা এল দিয়ে ভাগ করি, ইফেক্টিভ লেবার দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আমাদের যে প্রত্যেকটা উপকরণকে যদি আমি এল দিয়ে ভাগ করি, তাহলে আমার ওয়াইকেও এল দিয়ে ভাগ করতে হবে কনস্ট্যান্ট স্কেল অ্যাসাম্পশন অনুযায়ী। যে রেশিওগুলোকে আমরা বলি পার ইফেক্টিভ লেবার ফর্মে উপকরণগুলোকে প্রকাশ করা হচ্ছে, যেটা বলে আমরা পার ইফেক্টিভ লেবার আউটপুট। এটাকে বাদ দিলে সেটা হবে পার ক্যাপিটা আউটপুট। আর এই দুটো ওয়ান হয়ে যাবে। যদি স্মল ওয়াই দিয়ে লিখি, যে স্মল ওয়াইটা হচ্ছে আমাদের পার ইফেক্টিভ লেবার আউটপুট, হচ্ছে ইফেক্টিভ লেবার কতটুকু আউটপুট পায়, স্কিল লেবার। এবারে স্মল লেবারের সাথে স্কিল লেবার, এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা স্মল কে দিই পার ইফেক্টিভ লেবার কতটুকু ক্যাপিটাল দিয়ে কাজ করতে পারে।
আর এটা হচ্ছে 1। এই ফাংশনটাকে আমরা অনেক সময় সিম্পলিফাই করার জন্য অন্য একটা ফাংশন ফর্ম দিয়ে দেখি এফ এই 1টাকে সাথে অ্যাবজর্ব করার জন্য এখানে এটাও আমাদের প্রোডাকশন ফাংশন, যেটা ইন্টেন্সিভ ফর্ম করবো এটাকে। এখানে উপকরণগুলোকে এবং আউটপুটকে আমরা পার ইফেক্টিভ লেভেল এ প্রকাশ করছি। এটা একটা অ্যাসাম্পশন, কনস্ট্যান্ট অফ স্কেল একটা অ্যাসাম্পশন। এবং আমরা আরো দুটো অ্যাসাম্পশন এখানে যুক্ত করেছিলাম। একটা ছিল যে ক্যাপিটালের যে মার্জিনাল প্রোডাক্টিভিটি এটা পজিটিভ, যে অ্যাসাম্পশন ছিল। আর দুই নম্বর অ্যাসাম্পশন ছিল আমাদের যে আমরা যদি ক্যাপিটালের পরিমাণকে বৃদ্ধি করি, এটা এফ প্রাইম, তার মানে ডি ডিএফ ডিকে স্মল, এটা আসলে আমাদের যদি আমরা যদি ভেঙে দেখি ডিএফ এটা বা ডিওয়াই ডিকে, আমরা দেখেছি যে আগে এটা আসলে মূলত ডি ক্যাপিটাল ওয়াই ডি ক্যাপিটাল কে সমান লাগবে, কতটা সে করে দিয়েছি। অর্থাৎ এটাকে বলা হয় ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটি। ক্যাপিটাল একদম বৃদ্ধি করা হলে আউটপুট কতটুকু বৃদ্ধি পাবে। এই ক্যাপিটালের যে মার্জিনাল প্রোডাক্ট সেটা পজিটিভ আমরা এসিউম করি। এখানে সাথে সাথে আরেকটা আমরা এসিউম করি যে এটা যে মার্জিনাল প্রোডাক্টিভিটি ডিমিনিশিং রেটে ডিমিনিশিং বাড়ে, তবে কম হারে বাড়ে। এটা সেকেন্ড ডিফারেন্সিয়েশন, সেটা প্রেজেন্ট করব। ক্যাপিটালের পরিমাণ বাড়ানো থাকলে আউটপুট বাড়বে, কিন্তু সেটা কম হ্রাসমান হয়ে যাবে। এটা আমরা ইফেক্টিভ ফর্ম দেখা যাবে স্মল কে স্মল ওয়াই এর সাপেক্ষে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এটা আমাদের সেকেন্ড অ্যাসাম্পশন। থার্ড একটা অ্যাসাম্পশন যুক্ত করেছিলাম, সেটা আমাদের থার্ড অ্যাসাম্পশন ছিল আমাদের একটা টেকনিক্যাল অ্যাসাম্পশন, যেটাকে আমরা ইনার কন্ডিশন বলেছিলাম। কন্ডিশনটা হলো যে ক্যাপিটালের পরিমাণ অত্যন্ত যখন কম থাকে তখন ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটি অত্যন্ত বেশি থাকে। সেটি when small k tends to 0, then marginal productivity of capital tends to infinity. আর দেখি এখানে থার্ড কন্ডিশন থেকে আমরা লিখতে পারি লিমিট অফ, যদি কে 0 দিকে যায় তাহলে যে মার্জিনাল প্রোডাক্টিভিটি ক্যাপিটাল সেটা ইনফিনিটির দিকে যাবে। অপোজিট দিক থেকে চিন্তা করি আমরা, লিমিট অফ কে যদি ইনফিনিটির দিকে যায়, অনেক বেশি পরিমাণে ক্যাপিটাল ব্যবহার করি, তাহলে ক্যাপিটালের যে মার্জিনাল প্রোডাক্টিভিটি সেটা শূন্যের দিকে যাবে বা ইকুয়াল টু 0। আমাদের থার্ড কন্ডিশন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলা হয় ইনার কন্ডিশন। এই তিনটা এই তিনটা অ্যাসাম্পশনের উপর বেস করে আমরা চলক মডেলটা ডেভেলপ করি। তো সাথে সাথে আমরা আরো কিছু অ্যাসাম্পশন ইম্পোজ করেছি, যে উপকরণ যেগুলো আছে ক্যাপিটাল, লেবার এবং টেকনোলজি, এই তিনটা উপকরণ ওভার টাইম চেঞ্জ হয়। প্রত্যেকটা টাইমের ফাংশন টাইমের সাথে চেঞ্জ হয়, লেবারও বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, নলেজ বা টেকনোলজি সেটারও পরিবর্তন হচ্ছে, এবং পার ক্যাপিটা বা পার ইফেক্টিভ লেবার যে আউটপুট সেটারও পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনগুলো সেগুলো আমরা এই উপকরণগুলোর বা ভেরিয়েবলগুলোর গ্রোথ চেঞ্জের মাধ্যমে প্রকাশ করি। গ্রোথ দিয়ে চেঞ্জ প্রকাশ করা, গ্রোথের প্রকাশ করার উদ্দেশ্য হলো কম্পেয়ার করা যায়। গ্রোথ বা পার্সেন্টেজে প্রকাশ করা হলে চেঞ্জগুলোকে কম্পেয়ার করা যায় 120 যখন চেঞ্জটা আমরা বিবেচনা করি। আমরা এই গ্রোথ সংক্রান্ত যে অ্যাসাম্পশন সেগুলো হলো লেবার একটা গ্রোথ রেট আছে, গ্রোথ রেটকে আমরা কিভাবে প্রকাশ করি, গ্রোথ রেট প্রকাশ করার ফর্মুলা হলো একটা হচ্ছে আমাদের যে চলকগুলো আমরা ব্যবহার করছি সেগুলো আমরা বলছি যে চলকগুলো দু রকম হয়, চলকের চেঞ্জ গুলো একটা হচ্ছে ডিসক্রিট চেঞ্জ, একটা হচ্ছে কন্টিনিউয়াস চেঞ্জ। অর্থাৎ চেঞ্জটা যদি খুব বড় আকৃতির হয় তখন সেটাকে আমরা বলি ডিসক্রিট চেঞ্জ, আর চেঞ্জটা যখন খুব ছোট আকৃতির হয়, খুব ক্ষুদ্র আকৃতির হয়, তখন চেঞ্জটাকে বলি আমরা কন্টিনিউয়াস চেঞ্জ। একদম শূন্যের কাছাকাছি কন্টিনিউয়াস চেঞ্জ বলি। আমাদের এই যে প্রোগ্রামগুলোর যে গ্রোথ চেঞ্জ, গ্রোথ চেঞ্জ সম্পর্কে আমরা assumption করি, গ্রোথ চেঞ্জ সম্পর্কে। এটাকে বলা চেঞ্জ ডেল কে বাই
ক্যাপিটালের চেঞ্জ, এটা চেঞ্জ ইন ক্যাপিটাল থেকে কে দিয়ে ভাগ করলে বলে গ্রোথ অফ ক্যাপিটাল, কিভাবে গ্রো করছে। ডিসক্রিট চেঞ্জ কে চেঞ্জটা যখন একটু বড় হবে, আর কে চেঞ্জটা খুব সামান্য হবে, খুব সামান্য পরিমাণ কে বৃদ্ধি পায় যদি এখানে কন্টিনিউয়াস চেঞ্জ, তখন যেটা আমরা লিখি ডেল কে সামান্য চেঞ্জ হবে ডেল কে। এবং চেঞ্জটা যে যে চেঞ্জ আমরা ওভার টাইম চিন্তা করি সাধারণত ডেল কে ডেল টি পিরিয়ডে ক্যাপিটাল যে চেঞ্জ হচ্ছে সেটাকে বলি আমরা ডেল কে ডেল টি, চেঞ্জ অফ ক্যাপিটাল পিরিয়ড, অল্প সময় ক্ষুদ্র সময় অল্প সময় ক্যাপিটাল কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। ঠিক অনেক সময় আমরা এই এটাকে লিখে থাকি আমরা কে ডট দিয়ে লিখে থাকি, ডট মানে ডেল কে টি, ঠিক আছে। It is continuous change in capital আর ইনফিনিটেসিমাল পিরিয়ড, সামান্য সামান্য সময় অল্প সময়ের মধ্যে ক্যাপিটালে যে চেঞ্জ হচ্ছে ডেল কে ডেল টি। আর যখন এটাকে আমরা কে দিয়ে ভাগ করি, যেটা আমরা যেটা আমরা কে দিয়ে ভাগ করি, তখন তখন আমরা কি পাই, গ্রোথ পাই। তার যেটা আমরা কে দিয়ে ভাগ করি, কে ডট বাই কে, ঠিক বলা হয় গ্রোথ অফ ক্যাপিটাল, একই জিনিস, এটাও গ্রোথ অফ ক্যাপিটাল, এটাও গ্রোথ অফ ক্যাপিটাল। ঠিক আমরা সাধারণত এটাকে সংক্ষেপে কে ডট দিয়ে লিখি, আর এটা অরিজিনাল ক্যাপিটাল কে দিয়ে লিখি। কে ডট বাই কে বা কে বাই কে এটা হচ্ছে গ্রোথ অফ ক্যাপিটাল। এই কে ডট বাই কে এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইমে যখন আমরা চিন্তা করি, তখন আমরা ক্যাপিটালের যে গ্রোথ চেঞ্জ আমরা কে ডট বাই কে বা ডেল কে ডেল টি বাই কে এটা দিয়ে প্রকাশ করে থাকি আমরা ক্যাপিটালের গ্রোথ চেঞ্জ। ঠিক একইভাবে অন্যান্য চলকগুলোর জন্য একই ডেফিনিশন আমরা ব্যবহার করছি। যেমন লেবারের গ্রোথ রেট ডেল ডট বাই হচ্ছে দি গ্রোথ রেট অফ অফ লেবার, এটা কন্টিনিউয়াস টাইম। ঠিক একইভাবে আমরা যদি নলেজের কথা চিন্তা করি, ডেল এ ডেল টি অর্থাৎ এ ডট বাই এ হচ্ছে আমাদের গ্রোথ অফ নলেজ অর স্কিল, তো কন্টিনিউয়াস টাইম ইউজ করা হয়েছে। এবং এই যে লেবারের যে গ্রোথ রেট, লেবারের গ্রোথ রেটটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, লেবার গ্রোথ রেট আমরা ইংরেজি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রেট লেবারের গ্রোথ হচ্ছে, এবং লেবারের গ্রোথ রেট হচ্ছে আমরা এন এন রেটে গ্রোথ, এটা হচ্ছে একটা প্যারামিটার লেবারের গ্রোথ রেট। 5% হতে পারে, 7% হতে পারে, 2% হতে পারে, কেমন হতে পারে লেবারের গ্রোথ। আর নলেজের যে গ্রোথ রেট, নলেজটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট রেটে গ্রোথ করছি, এটাকে বলা হয় এক্সোজেনাস ভেরিয়েবল, অর্থাৎ যেগুলো গ্রোথ রেটটা মডেলের বাইরে আমরা এসিউম করছি, ধরে নিচ্ছি তা আউটসাইড দ্য মডেল নির্ধারিত হচ্ছে, যেগুলোকে বলা হয় এক্সোজেনাস ভেরিয়েবল, যেগুলো মান মডেলের বাইরে থেকে আমরা এসিউম করি। লেবারের গ্রোথ রেট হচ্ছে এন বা কনস্ট্যান্ট আননোন প্যারামিটার, এই থেকে দেওয়া আছে। ঠিক একইভাবে নলেজের যে গ্রোথ রেট সেটাকে আমরা কনস্ট্যান্ট করছি, গিভেন ধরছি, যেটা হচ্ছে আমরা জি লেবার। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আমরা এল ডট এ ডট বলছি, এগুলো হচ্ছে আমাদের এই যে এল ডট মানে এল দিকে লেবারের মান যেটা কোন একটা পার্টিকুলার পিরিয়ডে প্রত্যেকটা সাথে কি যোগ করা যায়, কি দেওয়া যায়, প্রত্যেকটা টাইমের ফাংশন না দিলেও আমরা মনে মনে ধরে নিই যে এগুলো টি এর ফাংশন, এটা এ ফাংশন অফ টি, এ ডট ফাংশন অফ টি, সবগুলো টি এর ফাংশন। এলটি এই কোন একটা পার্টিকুলার পিরিয়ডে লেবারের যে মান, সেই মানটাকে সাধারণত আমরা প্রকাশ করি কিভাবে, ইনিশিয়াল লেবারের পরিমাণ, এখন লেবার কতটুকু আছে এবং লেবারটা কি হারে গ্রো করছে, এটা হচ্ছে ই, হচ্ছে এক্সপোনেন্ট ই পাওয়ার, লেবারটা কি হারে করছে এন দিয়ে গ্রো করছে।
তো কন্টিনিউয়াস টাইম পিরিয়ডের কনটেক্সটে কোন একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে কোন একটা ভেরিয়েবলের যে মান সে মানটাকে আমরা বের করছি। কি পিরিয়ডে এল বা লেবারের মান কত, কত কতজন শ্রমিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল পিরিয়ডে যেখান থেকে আমরা শুরু করছি L0 স্টার্টিং পয়েন্ট লেবার কতজন ছিল, তারপরে এই লেবারটা কি হারে গ্রো করছে, আমরা বুঝতে n হারে গ্রো করছে, যেখানে ই পাওয়ার n হিসেবে হিসাব করি আমরা, কি দিয়ে গুণ করি, কি হচ্ছে যে কত সময় পরে লেবারের মানটা আমরা হিসাব করছি। এটা আমাদের কোন একটা পার্টিকুলার পিরিয়ডে কোন একটা ভেরিয়েবলের মান কত সেটা বের করার ফর্মুলা। এইভাবে প্রত্যেকটা চলকের জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। যেমন টি পিরিয়ডে নলেজের মান কত হচ্ছে, ইনিশিয়ালি কত ছিল নলেজের মান, নলেজটা কি হারে গ্রো করছে, জি রেটে গ্রো করছে টি পিরিয়ডে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের নলেজের মান। আমরা ইচ্ছা করলে এই ফাংশনটাকে বা এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম ডিএল ডিটি, আমরা কি পাবো, এল ডট পাবো। এল ডট কে আমরা এল দিয়ে ভাগ করি কি পাওয়া যাবে, এন পাওয়া যাবে ডিফারেন্সিয়েশন করে। ঠিক একইভাবে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম ডিএ ডিটি, এ ডট পাবো, এ ডট পাবো। এই ডটকে যদি আমরা এ দিয়ে ভাগ করি কি পাওয়া যাবে, জি পাওয়া যাবে, অর্থাৎ নলেজের গ্রোথ রেটটা পাওয়া যাবে। এখানে তিনটা চলক আছে, একটা হচ্ছে লেবার, একটা নলেজ, একটা ক্যাপিটাল। তিনটা চলকের মধ্যে দুটো চলক, এই লেবার এবং ক্যাপিটাল, দুটো চলকের গ্রোথ রেটকে আমরা গিভেন ধরে নিচ্ছি, গিভেন বা এক্সিডেন্স। মডেলের বাইরে থেকে নির্ধারিত হচ্ছে। আরেকটা যে চলক আছে ক্যাপিটাল, ক্যাপিটালের গ্রোথ রেটটা মডেলের মধ্যে নির্ধারিত হয়। ক্যাপিটালটা কিভাবে চেঞ্জ হয় এটা মডেলের মধ্যে নির্ধারিত হয়। ফলোগ্রোথ মডেলে ক্যাপিটাল হচ্ছে এন্ডোজেনাস, কারণ ক্যাপিটালের মানটা মডেলের মধ্যে ক্যাপিটাল কি হারে চেঞ্জ হবে সেই মানটা মডেলের মধ্যে নির্ধারিত হবে। আমরা এই ক্যাপিটালের গ্রোথ রেটটা বের করে তারপর আমরা ফলো গ্রোথ ইকুয়েশন যেটা আকর্ষণীয় মডেল যেটা সেই ফলো গ্রোথ ইকুয়েশনটা আমরা বের করব। এই ক্যাপিটালের গ্রোথ রেটটা আমরা কিভাবে বের করব, ক্যাপিটালের গ্রোথ রেটটা বের করার জন্য ক্যাপিটালের গ্রোথ এখানে প্রত্যেকটা চলক কিন্তু দু রকম আছে। একটা হচ্ছে ক্যাপিটাল লেটারে ব্যবহার করা, ক্যাপিটাল কে, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এ, এগুলো হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু বা আমাদের মূল চলকগুলোর মান। আর প্রত্যেকটা চলককে আবার স্মল লেটারে প্রকাশ করা, স্মল লেটারে প্রকাশ করা হলে তখন সেগুলো পার লেবার বা পার ইফেক্টিভ ফর্মে আমরা এই চলকগুলোকে প্রকাশ করি। যেমন স্মল কে হলো যে পার ইফেক্টিভ লেবার ক্যাপিটাল, স্মল ওয়াই হলো আমাদের পার ইফেক্টিভ লেবার কতটুকু আউটপুট প্রডিউস হচ্ছে, আর স্মল কে স্মল এ, এই দুটো আমরা ব্যবহার করি। আমাদের যে থার্ড যে চলকটা আছে যেটা আমরা অ্যান্ডোজেনাস বলছি ক্যাপিটাল, সেই ক্যাপিটালের গ্রোথ রেটটা কত, এখানে বলছি লেবারেটটা হচ্ছে এন, আর নলেজেরটা হচ্ছে জি, ক্যাপিটালটা আমরা বের করব। বের করার জন্য আমরা ক্যাপিটালের জন্য যে বের করব, যদি আমরা এখানে লেবারের গ্রোথ রেট এন দিয়ে লিখছি এখানে আমরা, আর নলেজেরটা জি দিয়ে লিখছি, এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল এল এর বা ক্যাপিটাল এ এর গ্রোথ রেট। আমরা ক্যাপিটালের জন্য যে গ্রোথ রেট বের করব সেটা আমরা ক্যাপিটাল কে এর জন্য বের না করে স্মল কে এর জন্য বের করব। স্মল কে মানে যে পার ইফেক্টিভ লেবার যে পরিমাণ ক্যাপিটাল অ্যাভেলেবল, সেই পার ইফেক্টিভ লেবার ক্যাপিটালের গ্রোথ আমরা বের করব। এর মাধ্যমে আমরা পার ক্যাপিটাল আউটপুটের বা পার ইফেক্টিভ লেবার আউটপুটের চেঞ্জ বের হচ্ছে, বা সেখানে নলেজের কন্ট্রিবিউশন কি গ্রোথ রেটটাকে পরিবর্তনের ক্ষেত্রে বা দুটো দেশের ইনকাম পার ক্যাপিটাল ইনকাম ডিফারেন্স পরিবর্তনের ক্ষেত্রে সেগুলো আমরা বুঝতে পারবো। সে কারণে আমরা ডাইনামিক্স অফ ডাইনামিক্স অফ স্মল কে স্মল কে মানে হচ্ছে আমাদের কে বাই ইফেক্টিভ লেবার। জাস্ট ডিফারেন্সিয়েশন করলে আমরা এটার ডাইনামিক্স সম্পর্কে জানতে পারবো। ক্যাপিটালের যে চেঞ্জ ওভার টাইম, বলছি যে কে ইকুয়াল টু
বাই কে। আমাদের কে ডট যদি বের করতে হয় ডিফারেন্সিয়েট করতে হবে টাইম, এটা বলছি কে ডট টাইমের সাথে ডিফারেন্সিয়েশন করলে টাইম রেট অফ চেঞ্জ অফ পারিমেট্রিক লেভেল অফ কেমিস্ট্রি থেকে আমাদের ডিফারেন্সিয়েট খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কিন্তু টাইমের ফাংশন, এটাও টাইমের ফাংশন। আমরা কখনো টাইমে লিখছি কখনো লিখছি না, তোমাদের ধরে নিতে হবে যে সবগুলো টাইমের ফাংশন। ইচ্ছে করলে এখানে একটু স্পষ্ট করার জন্য মানে তিনটা দিয়ে দিতে পারি, প্রত্যেকটা টাইমের ফাংশন, দুটো টাইমের ফাংশন, দুটো টাইমের ফাংশন, দুটো টাইমের ফাংশন, দুটো টাইমের ফাংশন, এ টাইমের ফাংশন, এল টাইমের ফাংশন, কে টাইমের ফাংশন, সবগুলো টাইমের ফাংশন। যদি একটু পরিষ্কার করে লিখি তাহলে এগুলো প্রত্যেকটা টাইমের ফাংশন। টাইম ফাংশন বলে এটাকে আমরা টাইম সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারছি। এটা টাইম ফাংশন, দুটো টাইমের ফাংশন, এগুলো টাইমের ফাংশন। ওকে, টাইমটা লিখলে ডিফারেন্সিয়েশন করতে একটু সহজ হয়, বুঝতে পারবো, মনে রাখতে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে একটু সহজ হয়। যেহেতু প্রত্যেকটা টাইমের ফাংশন আমরা আমরা ডিফারেন্সিয়েশন করবো দুভাবে করতে পারি। একটা ভাগের নিয়ম আছে ডিফারেন্সিয়েশনে, একটা গুণের নিয়ম আছে, দুটি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি গুণের নিয়মটা অ্যাপ্লাই করি, গুণের নিয়মটা একটু সহজ, ভাগের নিয়মটা অ্যাপ্লাই করলে কে টি কে একটা চলক ধরবো আর 1 বাই এ এল কে আরেকটা চলক ধরবো। কে কে একটা চলক ধরছি আমরা গুণটাকে, আর 1 বাই এল কে আরেকটা চলক ধরছি। গুণের হচ্ছে যে গ্রুপ মাল্টিপ্লিকেশন, গ্রুপ মাল্টিপ্লিকেশন হচ্ছে একটু রিমাইন্ডার দেই, যদি বি ডিটি ইউ ভি কে আমি ডিফারেন্সিয়েট করি, প্রত্যেকটা টাইমের ফাংশন, দুটো টাইমের ফাংশন, দুটো টাইমের ফাংশন, তাহলে কত হবে এখানে ইউ ইনটু ভি প্লাস ভি ইনটু ডি টি অফ ইউ, এটা মানে মাল্টিপ্লিকেশন, যদি প্রত্যেকটা টাইমের ফাংশন। এখানে আমাদের এই কনটেক্সটে আমাদের যেখানে এটা অ্যাপ্লাই করছি এখানে, সেখানে আমাদের ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে আমাদের কেটি ধরছি আমরা মনে মনে, আর ভি সমান কত ধরছি আমরা, ভি সমান ধরছি আমরা 1 বাই কেটি থেকে আমরা ভি ধরছি। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনটা বুঝতে সহজ হয়। ডিফারেন্সিয়েশনটা হবে, ডিফারেন্সিয়েট করি, ইউ ইনটু ইউ মানে কেটি, ডি ডি টি অফ ডি, ডি মানে হচ্ছে কত 1 বাই কেটি এলটি ইউ ইনটু ডিজিট অফ ভি প্লাস ভি ইনটু ডিজিট অফ ইউ। ভি মানে কি, ভি মানে হচ্ছে আমাদের 1 বাই কেটি এলটি, তো ভি ইনটু ডি ডিজিট অফ ইউ, ভি মানে হচ্ছে কেটি, ঠিক আছে। একটা পার্ট, সেকেন্ড পার্টে আমাদের দুটো পার্ট আছে। এই পার্টটাকে ডিকে ডিটি মানে কে ডট বা কেটি ডট, আর এখানে আমাদের এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 1/80 1/80 থেকে আমি মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই করি। মাল্টিপ্লিকেশনটা আগে নিয়মটা একটু সাইনের ব্যাপার আছে, প্লাস মাইনাস সাইনের ব্যাপার আছে, ভুলে যাওয়ার সময় তাই আমরা কি করব, যদি রুল নিয়মটা অ্যাপ্লাই করি 1/80 কে আমরা ইউ ধরবো, 1/80 কে আমরা ভি ধরবো, ধরে আমরা আগের মতো করি। যদি এটা যদি অ্যাপ্লাই করি আমরা মানটা পাবো এখানে কেটি, ডিফারেন্সিয়েশন করি দিয়ে differentiation to 1/80 u differentiation of v
মানে হচ্ছে কি, মানে হচ্ছে 1/LT, 1/LT। তো 1/LT কে ডিফারেন্সিয়েশন করলে প্লাস ভি, ভি মানে 1/LT ইনটু ডিফারেন্সিয়েশন অফ ইউ, ইউ মানে হচ্ছে 1/18। এটা আমাদের এই পার্টটা, এই পার্টটা ডিফারেন্সিয়েশন a2 ইনটু ডিডিটি অফ 1/80LT, এই পার্টটা ডিফারেন্সিয়েশন এইটা। আর পরের যে অংশটুকু আছে সেটা হলো 1/80LT, আর এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি কে ডট, ডিকেডিটি, যে কোনো চলকের ডিফারেন্সিয়েশন রেসপেক্ট টু টাইম, যেমন আমাদের কে ডট। পরে যে টার্মটা আছে সেটা হলো, এটাকে আমি সংক্ষেপে কে ডট লিখতে পারি বা কেজি ডট লিখতে পারি এই টার্মটাকে। আর এটা যা আছে তাই ডিটি। এখন এখানে একটু কাজ করবো, এখানে এইটাকে ডিফারেন্সিয়েশন করবো, এটাকে ডিফারেন্সিয়েশন করবো। যদি ডিফারেন্সিয়েশন করা হয় রেজাল্টটা একটু করে লিখছি। এই রেজাল্টটা একটু করে লিখি আমি। কে ডট কে কিন্তু ডিফারেন্সিয়েশন, স্পন কে ডট কে ডিফারেন্সিয়েশন করছি ইকুয়াল টু কেটি ব্র্যাকেটের মধ্যে 1/80। আর এখানে কোনো একটা চলকের যদি ডিফারেন্সিয়েশন করা হয়, 1/x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, এটা -1/x স্কয়ার। উল্টা হলো আমাদের যে আমি যদি x কে ডিফারেন্সিয়েট করি, 1/x যদি ডিফারেন্সিয়েট করি, এটা কত, -1/x স্কয়ার হবে। এটা রুল আমাদের ডিফারেন্সিয়েশন। তাহলে আমি যদি 1/LT কে ডিফারেন্সিয়েট করি, -1/LT স্কয়ার হবে, -1/LT স্কয়ার, -1/LT স্কয়ার। যেহেতু আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এখানে আমরা এখানে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এর সাপেক্ষে, এই জন্য প্রথমে আমাদের এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, করার পর আমাদের টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। অর্থাৎ এখানে আমরা চেইন রুল অ্যাপ্লাই করব। 1/LT স্কয়ার ইনটু ডিএলডিটি, কিন্তু এটা টাইমের ফাংশন, বা এল টি ডট এই পার্টটা। এফেক্টটা কত হবে, এফেক্টটাও ঠিক একই রকম। আমরা হচ্ছে 1/LT, 1/80 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, -1/80 স্কয়ার ইনটু DAT ডিটি, ঠিক আগেরটা মতো। তাহলে আমাদের এই প্রথম পার্টটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল, এই পার্ট ডিফারেন্সিয়েশন হয়ে গেল। সেকেন্ড পার্টটা জাস্ট তাই, সেকেন্ড পার্ট হচ্ছে কি, প্লাস এ টি ডট বাই এটি, সেকেন্ড পার্ট। এটাকে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করতে কিভাবে করব, ইকুয়াল টু এটি, ব্র্যাকেটের মধ্যে আছে আমাদের এখানে 1/80
এই পার্টটাকে যদি আমি সিম্পলিফাই করি, এটা হচ্ছে এলটি ডট মাইনাস এলটি ডট, ডিএলটি মানে এলটি ডট, আর নিচে হচ্ছে এলটি স্কয়ার। এলটি স্কয়ার মানে হচ্ছে আমাদের দুটো এলটি আছে এখানে, এলটি ইনটু এলটি, দুটো এলটি আছে। সেকেন্ড পার্টটা হলো 1/LT ইনটু মাইনাস 1 বাই, দুটো এটি আছে, এটি দুটো এটি আছে। আর এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কত হবে, এটি ডট এখানে লিখে দিলাম। আর সেকেন্ড পার্টটা যেটা আছে তাই এটি ডট বাই এটি, সেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হচ্ছে আমাদের ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য। পরবর্তী স্টেপে আমরা গ্রোথের যে ডেফিনেশন ব্যবহার করেছিলাম সেই ডেফিনেশনটা এখানে ব্যবহার করব। যেমন এটি ডট বাই এটি সমান কত, এটি ডট বাই এটি সমান হচ্ছে নলেজের গ্রোথ, যেটা আমরা জি দিয়ে দিয়েছিলাম। তারপরে এটি ডট বাই এটি সমান কত, এটা হচ্ছে আমাদের আমাদের লেবারের গ্রোথ, বা এটাকে আমরা এন দিয়ে লিখতে পারি। এটাকে আমরা এখান থেকে আমরা যদি থেকে একটু সিম্পলিফাই করি, এটা লিখতে পারবো যে কি হচ্ছে কেটি, এই কেজিটা ভিতরে আমরা এখানে আমরা একটু একসাথে করে ফেলি, এটি রাখি আমরা, এটাকে এখান থেকে একটা এটি নেই আমরা, বাকি থাকে কি, বাকি থেকে আমাদের এলটি ডট বাই এলটি বাকি থাকে, যেটাকে আমরা পাশে লিখতে পারি, বা যেটাকে আমরা লেভারেজের গ্রোথ চেঞ্জ এন দিয়ে লিখতে পারি, যেখানে লেখা যায়, কিংবা সরাসরি এখানে আমরা এই এলটি ডট বাই এলটি কে আমরা এন দিয়ে লিখতে পারি, করে লিখতে পারি, হ্যাঁ? সুবিধা হয় ভেঙে লিখতে চাই, 1/80 এলটি রাখলাম, আর এলটি ডট বাই এলটি কে আমরা মাইনাস মাইনাসটা, সেটা হচ্ছে আমাদের এলটি ডট বাই এলটি, বা এটাকে আমরা এন দিয়ে লিখতে পারি। সেকেন্ড পার্টটাকে আমরা একই স্টাইলে লিখবো, প্যাটার্ন খুঁজে করতে হবে উদ্দেশ্য, তো আমরা মাইনাস মাইনাস সাইনটা আছে, মাইনাস সাইনটা এখানে দিয়ে ফেলতে পারি, আমাদের এটি একটা আছে এখানে, আর এলটি একটা আছে এখানে, 1 বাই, আর এটি ডট বাই এটি, দুটো এটি ছিল, একটা এটি এখানে রাখলাম, আর একটা এটি আমরা পাশে রাখলাম, এটি ডট বাই এটি, এটা হচ্ছে আমাদের নলেজের গ্রোথ, নলেজের গ্রোথ। আরেকটা টার্ম বাকি আছে এখানে, সেই টার্মটা হলো এটি ডট বাই এটি। আমরা ইচ্ছা করলে এই কেটি টার্মটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করে ফেলতে পারি, গুণ করে ফেললে আমাদের কেটি টার্মটা যদি আমরা গুণ করে ফেলি ব্র্যাকেটের ভিতরে, গুণ করে ফেললে কেটিটা এখানে চলে আসবে, কোনো কেটিটা চলে আসবে, তখন আমরা এই টার্মটাকে কমন নিতে পারি, যে 1/80 এলটি, এই টার্মটাকে কমন নেওয়া, কমন নেই এখান থেকে, পরের এই লাইনটা পাবো, লিখি
এখান থেকে পরের লাইনটি কে স্মল কে ডট বা কিছু ডট ইকুয়াল টু 1 বাই 80 এলটি থেকে কমন নিলাম। এখানে থাকবে আমাদের মাইনাস 80 ইন্টু এটা হচ্ছে আমাদের এন এল ডট বাই এল ইকুয়াল টু লেভেলের হচ্ছে এন আমরা এন নিতে পারি তারপর লিখেছে পয়েন্ট মাইনাস এটা হলো যে যদি কমন নেই কেটি থাকছে এখানে আমাদের একটা বস্তু হচ্ছে জি জি ইন্টু কেটি এটা হচ্ছে জি আমরা জি ইন্টু কেটি একটা কমন হিসেবে বাইরে চলে যেতে পারি। এখানে যেটা আমার থাকছে সেটা হচ্ছে 1 বাই টি এর কমন নেওয়া হলে প্লাস এন টি ডট এখন এই টার্মগুলোকে যদি আমরা যদি এটি এনটি দিয়ে ভাগ করি তাহলে আমরা ইফেক্টিভ ফর্মে গুরুত্বটা পাবো। Effective form। অর্থাৎ আমাদের যে ইকুয়েশন সেটা হবে টার্মটা আগে লিখতে প্লাস তো আগে কে টি ডট বাই এটি এলটি তারপর লিখে আমরা এন এটি বাই এটি এলটি মাইনাস জি এটি এটি এলটি। তারপরে আমরা এটাকে একটু সিম্পল করে লিখতে পারি যে এটি ডট ইকুয়াল টু আমরা একটা কিছু দিয়ে লিখে প্রায় কাছাকাছি চলে আসছে সলিউশনের। এখান থেকে আমরা লিখবো যে এটা খুব ইজি যে আমরা লিখছি যে এটা n ইনটু এই জিনিসটা হচ্ছে আমাদের স্মল পারফেক্ট লেবার স্মল কে মাইনাস জি এটা হচ্ছে স্মল কে পারফেক্টিভ লেবার ক্যাপিটাল এটিকে n দিয়ে ভাগ করলে টিটাকে অমিট করলে এটাকে একটু সহজ লাগে কেটি বাই এ এল ইকুয়াল টু কে বাই এ এল ইকুয়াল টু স্মল বা কেটি বাই এ টি ইকুয়াল টু স্মল কে বাই এ এল ইকুয়াল টু স্মল বা কেটি বাই এ টি ইকুয়াল টু স্মল কেটি পারফেক্টলি লেবার ক্যাপিটাল। এখানে ক্যাপিটাল যে গ্রোথ রেট আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ক্যাপিটাল গ্রোথ রেটটা হলো ক্যাপিটাল তুমি বাড়বে এটা হচ্ছে যে কি পরিমাণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা হলো সংযোজন করা হলো আর কি পরিমাণ ক্যাপিটাল অপচয় হলো। অর্থাৎ আমাদের যে আউটপুট প্রডিউস করছি আমরা ওয়াইটি আউটপুটে একটা সময় সেভ সেভ করে আমরা ইনভেস্ট করি সেটা সেভিংস রেট রেটটা হচ্ছে আমাদের যা হচ্ছে আমাদের ক্যাপিটালের সংযোজন এখান থেকে একটা অংশ ক্যাপিটাল ডেল কে টি পরিমাণ ক্যাপিটাল কি হয়ে যায় অপচয় হয়ে যায় ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় ব্যবহার হয়ে যায় কেটি ডটকে আমরা এস ওয়াইটি মাইনাস ডেল কেটি দিয়ে লিখতে পারি ক্যাপিটালের যে সংযোজন বা পিরিয়ড সেটাকে আমরা লিখি যে ক্যাপিটাল কতটুকু যুক্ত হবে কি পরিমাণ আমরা আউটপুট প্রডিউস করলাম তার কত অংশ সেভ করলাম মাইনাস কতটুকু ক্যাপিটাল অবচয় হয়ে গেল জাস্ট তাই লিখি এই অংশটাকে যদি আমরা ভাগ করি এস ইন্টু ওয়াইটি বাই এটি এলটি এটা হচ্ছে আমাদের কি পার ইফেক্টিভ লেবার ওয়াই ওয়াইটি
বা এফকেটি সংখ্যা স্মল ওয়াই। যদি আমরা ভাগ করি এটিকে এটিএম দিয়ে ভাগ করি কি পাবো, স্মল কেটি পাবো, মাইনাস এন স্মল কেটি মাইনাস জি স্মল কেটি। ইচ্ছে করলে আমরা এই ওয়াইটিকে আমরা এফ কেটি দিয়ে লিখতে পারি। আমরা জানি ওয়াইটি ইকুয়াল টু এফ কেটি, এফ কে বা এফ কেটি, এটা টিটা লিখছেন কিছু অসুবিধা নেই। এফ কেটি মাইনাস কেটি গুলো এখানে ইচ্ছে করলে এই আমরা কমন নিতে পারি। কেজিটা যদি কমন নেই এখান থেকে, কমন নিতে এই মানটা পাবো, কমন নেই ডেল প্লাস এন প্লাস জি ইনটু কেটি পাবো। এখান থেকে কমন নেই তিনটা অংশ থেকে। কি এটা আমাদের পারফেক্টলি এবার ক্যাপিটালের যে চেঞ্জ সেটার যে ইকুয়েশন সেটা আমরা এখানে ডিরাইভ করলাম। এটা হচ্ছে সলভ ইকুয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। সলভ করতে যেটা আমরা স্পষ্ট করে ডিরাইভ করলাম। পারফেক্টলি এবার ক্যাপিটাল কতটুকু চেঞ্জ হবে, পারফেক্টলি লেবার ক্যাপিটাল কতটুকু চেঞ্জ হবে হচ্ছে কি দেওয়া যায়, এটা দিলেও হয় না দিলেও হয়। না দিলে আমাদের ধরে নিতে হবে এটা এর ফাংশন। এই পিরিয়ডে কতটুকু পারফেক্টলি লেবার ক্যাপিটাল সংযুক্ত হবে বা বিয়োজিত হবে নির্ভর করছে কিসের উপর, এই ইকুয়েশনের উপর নির্ভর করছে। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ফাংশন ইন্টেন্সিভ ফর্ম এফ স্মল, কতটুকু আউটপুটের পার ক্যাপিটা বা পার ইফেক্টিভ বা আউটপুটের কত অংশ আমি পার ইফেক্টিভ লেভেলের জন্য ক্যাপিটাল হিসেবে সংরক্ষণ করছি, ক্যাপিটালের সংযোজন বা ইফেক্টিভ লেভেল। আর এটা হচ্ছে কি পরিমাণ ক্যাপিটাল পার ইফেক্টিভ লেভেল আমার ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমাদের যে লেভেলের ক্যাপিটাল অপচয়ের কারণে, ক্যাপিটাল যে ডেপ্রিসিয়েশন হয় সেটার কারণে কিছু ক্যাপিটাল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে পার ইফেক্টিভ লেভেল। আর একটা হচ্ছে পপুলেশন যে গ্রো করছে, পপুলেশন গ্রো করলেও কি হয় পার ইফেক্টিভ লেভেল ক্যাপিটাল কমে যায়। ক্যাপিটাল যদি স্থির থাকে টোটাল ক্যাপিটাল, জনসংখ্যা যদি বাড়তে থাকে তাহলেও পার ক্যাপিটা বা পার ইফেক্টিভ ক্যাপিটাল কমে যায়। একটা যদি নলেজ যদি বাড়ে তাহলেও পার ইফেক্টিভ লেভেল ক্যাপিটাল কমে যায়। নলেজ বাড়লেও মানুষের যে স্কিল লেভেল বা ইফেক্টিভ লেভেল সেটা প্রথমে বৃদ্ধি পায়। ক্যাপিটাল যদি স্থির থাকে তাহলে পার ইফেক্টিভ ক্যাপিটালটা কমে যাবে। এই জন্য এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটালকে কমিয়ে ফেলে তিনটা কারণে কমে। একটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের কারণে, একটা পপুলেশন গ্রোথের কারণে, একটা নলেজের গ্রোথের কারণে আমাদের ক্যাপিটাল বা ইফেক্টিভ লেভেল ক্যাপিটালের পরিমাণটা কমে আসে। আর যে আমরা সংযোজন করছি ক্যাপিটাল সেটা আমরা এখান থেকে পাই। কতটুকু ক্যাপিটাল আমরা বা ইফেক্টিভ সংযোজন করছি সেটা হচ্ছে কতটুকু আউটপুট প্রডিউস করছি আমরা বা ইফেক্টিভ লেভেল এফ কে বা ওয়াই টি, এবং তার কত অংশ আমরা সেভ করছি। এখানে দুটো কাউন্টার ব্যালেন্সিং এলিমেন্ট আছে, মানে পার ইফেক্টিভ লেভেল কতটুকু ক্যাপিটাল সংযুক্ত হবে সেটা নির্ভর করছে দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে কতটুকু আমরা পার ইফেক্টিভ ক্যাপিটাল সংযোজন করছি, আর একটা হচ্ছে আমরা কতটুকু পার ইফেক্টিভ ক্যাপিটাল হারাচ্ছি। এই তিনটার মধ্যে কারণে ডেপ্রিসিয়েশনের কারণে, একটা পপুলেশন গ্রোথের কারণে, একটা নলেজ গ্রোথের কারণে। তাহলে আমরা জানতে চাই যে ভারসাম্য ক্যাপিটাল স্টক পার ইফেক্টিভ লেভেল ভারসাম্য ক্যাপিটাল স্টক কোথায় নির্ধারিত হয়। কোথায় নির্ধারিত হয়? যেখানে ডিকে ডিটি ইকুয়াল টু 0 হয় বা ক্যাপিটালের গ্রোথ রেটটা যদি শূন্য হয়ে যায়, এটার মানটা যদি শূন্য হয় আমরা ইকুইলিব্রিয়াম পাই। আমরা ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম পার ইফেক্টিভ লেভেল ক্যাপিটাল, পার ইফেক্টিভ লেভেল ক্যাপিটাল বা স্মল কে কত হবে, তো হবে যখন কে টি ডট যখন শূন্য হবে, কেমন শূন্য হলে অর আমরা বলতে পারি যে 0 ইকুয়াল টু এস এফ কে মাইনাস ডেল প্লাস এন প্লাস জি কে ডট টি ইকুয়াল টু 0 আমরা দিয়েছি এখানে। বা আমরা জিরোটাকে যদি আমরা একটা নিয়ে আসি এটা দেখো ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যেমন ভারসাম্য ক্যাপিটালটা কোথায় নির্ধারিত,
সেটা আমরা এই ইকুয়েশন থেকে জানতে পারি। ইকুইভ্যালেন্ট ক্যাপিটালিস্ট কোথায় হবে, এটা একটা বিষয়ের উপর নির্ভর করছে। ইকুইভ্যালেন্ট ক্যাপিটালিস্ট কোথায় হবে সেটা এই ইকুয়েশনে প্যারামিটার গুলোর উপর নির্ভর করছে। এখানে চারটা প্যারামিটার আছে। একটা হচ্ছে এস, কতটুকু আমরা সঞ্চয় করছি, ক্যাপিটাল কি হারে ডেপ্রিসিয়েট করছে, পুরানো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, অব্যবহৃত হয়ে যাচ্ছে, আর কাজে লাগছে না, পপুলেশন কি হারে গ্রো করছে, নলেজ কি হারে গ্রো করছে, এই বিষয়গুলোর উপর নির্ভর করবে পারফেক্টলি লিভার ক্যাপিটালিস্ট কোথায় নির্ধারিত হবে। তো এটাকে আমরা একটা সিম্পল গ্রাফের মাধ্যমে দেখাবো যে দেশের আর ইফেক্টিভ লেবার ক্যাপিটালিস্ট কোথায় নির্ধারিত হবে, যার উপর নির্ভর করবে সে দেশের ইফেক্টিভ লেবার আউটপুটের পরিমাণ কত হবে। আমরা জানি যে প্রোডাকশন ফাংশনটা এই ক্যাপিটালের ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টিভিটি। অর্থাৎ যদি আমি এভাবে চিন্তা করি গ্রাফটাকে, স্মল কে দেই, স্মল কে মানে হচ্ছে পার ইফেক্টিভ লেবার ক্যাপিটাল, ক্যাপিটাল কে বাই এ এফ। আর এদিকে যদি আউটপুট দিই পার ইফেক্টিভ লেবার আউটপুট ওয়াই ফাংশন অফ কে, এই ফাংশনটা এরকম বাড়বে, তবে ক্রমশমান হারে বাড়বে, হচ্ছে এফ কে। ঠিক আছে, এফ কে যদি আমরা এস দিয়ে গুণ করি, এস একটা ফ্র্যাকশন, এস কে হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনটা হচ্ছে এটা এই ফাংশনকে নিচের দিকে শিফট করে এস, এসটা একটা ফ্র্যাকশন, একটা অংশ সেভ করা হচ্ছে এস, হচ্ছে এস এফ কে, প্রোডাকশনের কত অংশ সেভ করা হচ্ছে। আর ডান দিকের অংশটা প্যারামিটার, যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদি আমি কে দিয়ে গুণ করি, ফর এক্সাম্পল y ইকুয়াল টু 5 কে বা y ইকুয়াল টু 6, ধরুন একটা ফাংশন, এটা একটা লিনিয়ার ফাংশন, স্টেটেড ফাংশন, এটা হচ্ছে ডেল প্লাস n প্লাস g ইনটু k। এই ফাংশনটাকে প্লট করলে একটা স্টেট এখানে ডেল n g এগুলো কনস্ট্যান্ট প্যারামিটার। এই দুটো ফাংশন কোথায় সমান হবে, যেখানে দুটো ফাংশন ইন্টারসেক্ট করে, সেখানে আমাদের কি হবে, ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণটা নির্ধারিত হবে। এই ভারসাম্য ক্যাপিটাল স্টকের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে ওই দেশের পার ক্যাপিটা আউটপুট কত বা পার ইফেক্টিভ আউটপুট কত, বা অন্যান্য বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। গ্রোথ মডেলের যে অ্যাসাম্পশন সেগুলো, গ্রোথ মডেলের যে ব্যাখ্যা করার যে টেন্ডেন্সি বা যে বিষয় দুটো ব্যাখ্যা করতে চাই, পার ক্যাপিটা ইনকাম কোন দেশে কত হবে সেটা নির্ভর করে কিসের উপরে, পার ক্যাপিটা ক্যাপিটাল বা পার ইফেক্টিভ লিভার ক্যাপিটাল পার। আমরা এখান থেকে বলতে পারবো যে ভারসাম্য যে ওয়াই স্টার, স্টার হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই বাই এ, ভারসাম্য এই মানটা নির্ধারিত হবে। আমি যদি এখানে এটা কাউন্ট করি y বাই l, এটা পার ক্যাপিটা আউটপুট, পার ইফেক্টিভ লিভার ভারসাম্য আউটপুট হবে এতটুকু পরিমাণ। এখানে আমরা পার ইফেক্টিভ লিভার আউটপুট কত হবে, পার ইফেক্টিভ লিভার ক্যাপিটাল কত হবে, এটা নির্ভর করে কিসে, পার ইফেক্টিভ লিভার ক্যাপিটাল উপর নির্ভর করে। তো এটা কোথায় নির্ধারিত হবে, যেখানে দুটো ফাংশন ইন্টারসেক্ট করে। এটাকে বলা হয় রিকোয়ার্ড ক্যাপিটাল টু কিপ কে কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে আমাদের অ্যাডেড ক্যাপিটাল, কতটুকু ক্যাপিটাল আমরা অ্যাকচুয়ালি ক্যাপিটাল, যেটা বলা হয় অ্যাকচুয়াল ইফেক্টিভ লিভার ক্যাপিটাল এডিশন টু দ্য ইকোনমি, অ্যাকচুয়াল এডিশন। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড এডিশন। দুটো যখন সমান হবে তখনই ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণটা নির্ধারিত হবে। এখন এখান থেকে আমরা পার ক্যাপিটা আউটপুট কি রেটে গ্রো করবে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো। এখন এখানে আমাদের চলকগুলোর গ্রোথ সম্পর্কে আমরা বলেছি, এখানে আমরা বলেছি
লেবার, ক্যাপিটাল এবং নলেজ, তিনটা চলক আছে আমাদের। আর তিনটা উপকরণ ব্যবহার করে আউটপুট পাচ্ছে এখানে। আউটপুট সহ তিনটা ইনপুট আছে, একটা আউটপুট আছে। আউটপুট হচ্ছে ওয়াই, আর উপকরণটা হচ্ছে আমাদের লেবার, ক্যাপিটাল এবং নলেজ। এই সবকিছুই ওভার টাইম চেঞ্জ হচ্ছে, সবকিছুই একটা গ্রোথ চেঞ্জ হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে লেবারটা কিভাবে গ্রো করছে, লেবারটা গ্রো করছে, এটা গ্রো করছে এন রেট, কেমন যে গ্রোথ রেট, গ্রোথ রেট, গ্রোথ রেট আমরা এইভাবে লিখি এল ডট বাই এল, এন রেট। নলেজ কিভাবে গ্রো করছে, এ ডট বাই এ, জি রেট করছে। ক্যাপিটাল কি রেটে গ্রো করছে সেটা আমরা দেখব। ক্যাপিটাল কি রেটে গ্রো করছে এটা আমরা এত কষ্ট করে দেখব না। ক্যাপিটাল মানে স্মল কে, কি রেটে গ্রো করছে, স্মল কে মানে ক্যাপিটাল কে বাই এ, কি রেটে গ্রো করছে, এস কে মাইনাস ডেল প্লাস এন প্লাস জি টু কে। তো এই রেটে তিনটা চলকে গ্রোথ হচ্ছে। যখন যখন ইকুইলিব্রিয়ামে থাকবো আমরা, কেমন ইকুইলিব্রিয়ামে থাকলে কি হয়, যখন কে ডটটা শূন্য জিরো হয়, আমরা ইকুইলিব্রিয়ামে থাকবো, ইকুইলিব্রিয়াম কে ডট ইকুয়াল টু জিরো। কে ডটটা জিরো কখন হবে, জিরো হবে যখন এই ক্যাপিটাল কে এবং এ এল এই দুটোর গ্রোথ রেট সমান হবে, অর্থাৎ এটা যে রেটে গ্রো করবে এটা ঠিক একই রেটে গ্রো করবে। গ্রো করলে এই স্মল কে ডটের গ্রোথ রেটটা শূন্য হবে, স্মল কে। তাহলে এখানে এটা কি রেটে গ্রো করছে, আমরা জানি যে এই এল এটা গ্রো করছে, আমরা জানি গ্রোথ রেট চিন্তা করি, চিন্তা করি আমরা, এটা গ্রো করছে এন রেট, জি রেট, আর এটা গ্রো করছে এন রেটে। দুটো গুণফল গ্রো করে, একটা যদি জি রেটে গ্রো করে আর একটা যদি এন রেটে গ্রো করে, দুটো গুণফল এন প্লাস জি রেটে গ্রো করে, মানে জি প্লাস এন রেটে গ্রো করে, হচ্ছে নিয়ম। অর্থাৎ এক্স যদি 5% রেটে গ্রো করে, ওয়াই যদি 6% রেটে গ্রো করে, এক্স ওয়াই গুণফল কত রেটে গ্রো করবে, 5 প্লাস 6% বা 11% রেটে, 11% রেটে গ্রো করে। অর্থাৎ দুটো চলকের যে গুণফলের গ্রোথ সেটা দুটো চলকের গ্রোথ হচ্ছে যোগফলের সমান হবে, দুটো এই রেটে গ্রো করবে। তাহলে আমাদের এই ক্যাপিটাল যেটা, সেটাকে আমাদের কি করতে হবে, এই জি প্লাস এন রেটে গ্রো করতে হবে। গ্রো করে তাহলে আমাদের এই দুটো গ্রোথ রেটের যে রেশিও, দুটো গ্রোথ রেশিও কি রেটে গ্রো করবে, এটা জিরো রেটে গ্রো করবে, ওয়ান না, জিরো রেটে। এটা যদি 5% গ্রো করে, এটা 5% গ্রো করে, রেশিওটা কি রেটে গ্রো করবে, এক্স যদি 5% রেটে গ্রো করে আর নিচে ওয়াই যদি 5% গ্রো করে, দুটো রেশিওটা কি হারে গ্রো করবে, 5 মাইনাস 5 বা 0% রেটে গ্রো করবে। তাহলে আমরা এই ইকুইলিব্রিয়ামে যখন থাকবো, আমরা ইকুইলিব্রিয়ামে ক্যাপিটালের যে গ্রোথ রেট, ক্যাপিটালের গ্রোথ রেটটা সেটা কার সমান হবে, ক্যাপিটালের গ্রোথ রেট হবে আমাদের জি প্লাস এম এর সমান হবে, ক্যাপিটালের গ্রোথ রেটটা। আর এর এর গ্রোথ রেটটা আমরা দেখছি যেখানে, যেহেতু এর গ্রোথ রেটটা জি, এটা গ্রোথ রেট এন, এটা আমরা জানি, এটা আগে থেকে দেওয়া আছে, সুতরাং এটা জি প্লাস এন রেটে গ্রো করবে। ক্যাপিটাল কো রেটে গ্রো করতে হবে, টু কিপ দ্য ক্যাপিটাল স্টক কনস্ট্যান্ট। যে কনস্ট্যান্ট রাখার জন্য, কেটরটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, এখানে স্থির রাখার জন্য আমাদের কেটাকে এই একই রেটে গ্রো করতে হবে, জি প্লাস এন রেটে গ্রো করতে হবে। এখন যদি এটা যদি এই রেটে গ্রো করে, এটা আউটপুটে কিন্তু স্থির, স্থির থাকলে আউটপুট স্থির থাকবে। আউটপুটটা কি গ্রো করবে, আউটপুট যেটা সেটাকেও আমাদের এটা যে গ্রোথ যে ভারসাম্য অবস্থায়, সেটাও এন প্লাস রেটে গ্রো করতে হবে। এটা যদি এন প্লাস রেটে গ্রো করে, এটাও এন প্লাস রেটে গ্রো করে। বাই ইফেক্টিভ যে আউটপুট সেটা ওয়াই টু যদি গ্রোথ রেট, ওয়াই টু যদি গ্রোথ রেট ভারসাম্য অবস্থায়, ভারসাম্য অবস্থায় আমরা বলছি যে অর্থাৎ এখানে আউটপুটে যে গ্রোথ রেট ওয়াই বাই এল, ওয়াই ডট যদি শূন্য, এটা যদি শূন্য হয়, স্থির যদি থাকে, এটা যদি, তাহলে ওয়াইটা আমাদের এখানে এটা গ্রো করছে এন প্লাস এন রেটে, এটা জি রেটে, এটাকে এন প্লাস জি রেটে গ্রো করতে হবে আউটপুট করে। আচ্ছা, আউটপুটটা গ্রো করছে আমাদের ওয়াই, আমাদের শুধুমাত্র কে ডটটা যে জিরো তা না, ওয়াই ডটটাও জিরো হবে। ওয়াই ডটটা জিরো হলে আমাদের এই ওয়াই এর ক্ষেত্রে আমাদের
একই রকম নিচে আছে, এটা জি রেটে গ্রো করছে, এটা এন রেটে গ্রো করছে, এটাকে আমাদের ওয়াইটাকে আমাদের কি হতে হবে, জি প্লাস এন রেটে গ্রো করতে হবে, যাতে করে দুটো রেশিও যে গ্রোথ সেটা শূন্য হয়। তো ওয়ান না, গ্রোথ রেটকে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে, শূন্য হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পারফেক্টেড লেবার আউটপুট যদি স্থির থাকে, হ্যাঁ, স্থির থাকলে ওয়াই বাই এন বা ওয়াই এর গ্রোথ রেট হবে এন প্লাস জি, আর এই দুটোর গুণফলের গ্রোথ হবে এন প্লাস জি। এখান থেকে আমরা এই জিনিসটাকে সেপারেট করব, ওয়াই বাই এল কে। ওয়াই বাই এল হচ্ছে আমাদের পার ক্যাপিটাল, পার কিলোমিটার না, পার ক্যাপিটাল, মাথা পিছু আয়। মাথা পিছু আয়টা কি হারে বলবো, মাথা পিছু আয়টা ভারসাম্য অবস্থায় যে রেটে গ্রো করবে সেটা হচ্ছে এই জি এর সমান হবে। এটা গ্রো করছে আমাদের, যদি বলি ইকুইলিব্রিয়ামে যদি বলি আমি, যে ওয়াই বাই এল এটা কি রেটে গ্রো করবে, কেমন? আমরা জানি যে ওয়াইটা গ্রো করছে কি রেটে, জি প্লাস এন রেটে ভারসাম্য অবস্থায়, কেমন? আর এটা গ্রো করছে কি রেটে, এন রেটে। এই দুটোর গ্রোথ কত হবে, ভাগফলটা বিয়োগ হয়, সাধারণত বিয়োগ করলে এটা জি হয়ে যাবে, জি রেটে গ্রো করবে। ওয়াই বাই এল এর যে গ্রোথ রেট, কেমন, এই ওয়াই বাই এল এর গ্রোথ রেটটা হবে, গ্রোথ গ্রোথ গুলো আমরা বিয়োগ করছি এখানে, গ্রোথ রেট সেটা কত হবে, জি রেটে গ্রো করবে। ওয়াই বাই এল মানে কি, ওয়াই বাই এল মানে হচ্ছে আমাদের পার ক্যাপিটা আউটপুট, ওয়াই বাই এল মানে কি পার ইফেক্ট লেভেল। ভারসাম্য অবস্থায় পার ক্যাপিটা আউটপুট যেটা, সেই পার ক্যাপিটা আউটপুট সেটা জি রেটে গ্রো করবে। জি মানে কি, নলেজ গ্রোথ। ফলে যে দেশের নলেজ বা স্কিল যত দ্রুত বৃদ্ধি পাবে, গ্রোথ রেট যত বেশি হবে, সে দেশের পার ক্যাপিটা আউটপুট তত বেশি দ্রুত হারে বৃদ্ধি পাবে। আর যে দেশের নলেজ গ্রোথ কম, শিক্ষার হার কম, এডুকেশন কম রেটে গ্রো করছে, ট্রেনিং বা স্কিল কম হারে গ্রো করছে, সে দেশের পার ক্যাপিটা আউটপুট কম হারে বৃদ্ধি পাবে। ফলে দুটো দেশের পার ক্যাপিটা আউটপুটের ব্যবধান কমে আসবে নাকি বাড়বে, সেটা নির্ভর করছে কিসের উপর, ফলাফল অনুযায়ী জি এর উপর নির্ভর করছে। তাহলে এখানে আমাদের এই সলভ মডেল থেকে যে আমরা রেজাল্টটা পেলাম সেটা হলো যে পার ক্যাপিটা আউটপুটটা নির্ভর করছে ওয়াই বাই এল বা ওয়াই বাই এল, সেটা নির্ভর করছে কিসের উপরে, পার ইফেক্টিভ লেবার যে ক্যাপিটালের পরিমাণ স্মল কে, সেটার উপর নির্ভর করছে। আর গ্রোথ চেঞ্জেস ডিফারেন্স বিভিন্ন দেশে, সেটা নির্ভর করছে কিসের উপরে, বিভিন্ন দেশের যে নলেজের গ্রোথ রেট জি, জি এর মান উপর নির্ভর করছে। সুতরাং যেটা আমাদের নির্ধারণ করে দেয় যে পার ক্যাপিটা আউটপুটের ডিফারেন্সটা ন্যারো ডাউন হবে নাকি ওয়াইডার হয়ে যাবে। আর কে যে ভারসাম্য মান সেটা নির্ধারণ করে পার ক্যাপিটা আউটপুট বা পার ইফেক্টিভ আউটপুট কত হবে সেটা আমাদের নির্ধারণ করে। এজন্য আমাদের বেসিক সলভ মডেলটা, এখানে আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালাতে পারি, জি চেঞ্জ হলে কি হবে, এন চেঞ্জ হলে কি হবে, এস চেঞ্জ হলে কি হবে, সেগুলো আমাদের পরবর্তী আলোচনার বিষয়। আমরা ক্লাসে আমরা এখানে